আসসালামু আলাইকুম, স্বাগতম হুসেনপুর স্বপ্ন একাডেমিতে। আজকে আমরা আইসিটি পঞ্চম অধ্যায়ের ঢাকা বোর্ড 24-এর সমাধান করব। অনেকেই এই সমাধানটা করার জন্য বলছো, তাই আমরা আজকে ঢাকা বোর্ড 24 সালের প্রশ্নটা পঞ্চম অধ্যায়ে সলভ করব। এখানে এটার ঢাকা বোর্ড 24-এর উদ্দীপকটা হচ্ছে একটা ধারা দেওয়া আছে। এই ধারাটা 3 নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপকে ধারাটির যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম তৈরি করো। উদ্দীপকে একটা ধারা দেওয়া আছে, ওই ধারাটা আমার কি করতে হবে? অ্যালগরিদম তৈরি করতে হবে। আমরা পূর্বের ভিডিওগুলোতে অ্যালগরিদম সম্পর্কে আমরা ভালো ধারণা দিছি বা আমরা জানতে পারছি। আজকে ওই ধারণা দিয়ে এখান থেকে আমরা অ্যালগরিদম লিখব। অ্যালগরিদম করার পূর্বে আমার এই ধারা সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে। যেমন ধারার প্রথম পদ কি, ধারার ব্যবধান কত, ধারাটার পাওয়ার কি আকারে আছে, এইগুলো আমার জানতে হবে। আমি যদি প্রথমে একটু আলোচনা করি যে এই ধারাটা শুরু হয়েছে কত থেকে? 9 থেকে। আমি যদি আয় ধরি, ভেরিয়েবল যদি আয় ধরি, তাহলে ধারাটা 9 থেকে শুরু হয়েছে। তারপর ধারার ব্যবধান কত? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করলে ব্যবধান হচ্ছে কত? 3। তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ মাইনাস করলে কত হচ্ছে? 3। তাহলে আমি যদি এইভাবে দেখতেছি ধারার ব্যবধান হচ্ছে কত? 3। তার মানে ধারাটা বৃদ্ধি পাবে আই ইকুয়াল টু আই প্লাস 3 আকারে। আমরা এটা এইভাবে না লিখেও আই প্লাস ইকুয়াল টু 3 লিখতে পারি, ওই আকারে লেখা যায়। তারপর ধারাটার পাওয়ার কত করে দেওয়া আছে? স্কোয়ার, অর্থাৎ 2 করে দেওয়া আছে। যাক, এইটুকু আমরা ধারা সম্পর্কে জানতে পারছি। এবং সর্বশেষ সংখ্যাটা কত আছে? 90। তো এটার অ্যালগরিদম করি আমরা। 3 নাম্বার প্রশ্ন সমাধান, অ্যালগরিদম। অ্যালগরিদম কেমনে করতে হয়? ধাপে ধাপে বিন্যস্ত করতে হয়। তাহলে আমরা প্রথমে লিখলাম ধাপ 1। 1 নাম্বার ধাপে আমরা কি করি? অ্যালগরিদম শুরু করি। 2 নাম্বার ধাপ, 2 নাম্বার ধাপে আমরা কি করি? 2 নাম্বার ধাপে আমরা ইনপুট নিতে পারি, অথবা আমরা ধরি সাম ইকুয়াল টু 0, ওই কাজটা করতে পারি। দুইটাই করা যায়। তাহলে আমরা ইনপুটের মান গ্রহণ করি। ইনপুট, কারণ ইনপুটের মান কত গ্রহণ করব? এখানে ইনপুটের মানটা উল্লেখ করা আছে। তো ইনপুটের মান আমি n ইকুয়াল টু ধরে নিলাম, এই মানটা এত এর মান গ্রহণ করি। আমরা যখন পূর্বের ভিডিওগুলোতে করছিলাম তখন ছিল যে ডট ডট n সংখ্যক পর্যন্ত, কিন্তু ঢাকা বোর্ড 24-এর উদ্দীপকে এখানে n সংখ্যক একটা নির্দিষ্ট মান দেওয়া আছে। এই জন্য আমি n ইকুয়াল টু এই মানটা উল্লেখ করে রাখলাম। যদি এখানে কোনো মান উল্লেখ না থাকতো, তাহলে আমি লিখতাম ইনপুট n এর মান গ্রহণ করি। আশা করি সকলে বুঝতে পারছো। 3 নাম্বার ধাপ, 3 নাম্বার ধাপে দড়ি সাম ইকুয়াল টু 0 এবং আই ইকুয়াল টু কি? এখানে আমরা 3 নাম্বার ধাপে সাম ইকুয়াল টু 0, আই ইকুয়াল টু কি দ্বারা প্রথম পদ প্রকাশ করি। দ্বারা প্রথম পদ কত? নাই। আমরা এখানে চাইলে 2 নাম্বার ধাপটা 3 নাম্বার কাজ করতে পারতাম, 3 নাম্বারটা 2 নাম্বারে কাজ করতে পারতাম, এতে ভুল হবে না, আমরা করতে পারি। যদি আমরা এখানে 2 নাম্বার ধাপে বলতাম দড়ি সাম ইকুয়াল টু 0, আই ইকুয়াল টু 9, 3 নাম্বার ধাপে যদি আমরা কাজ করতাম ইনপুটে, তাও হতো। 4 নাম্বার ধাপে আমরা কি করি? 4 নাম্বার ধাপে আমরা শর্ত প্রয়োগ করি। যদি i লেস দেন অর ইকুয়াল n হয়, যদি i এর মানটা এর ছোট হয়, তাহলে কি করি আমরা? পরবর্তী ধাপে যাই। হয় তবে পরবর্তী ধাপে যাই, অন্যথায় কি করি? অন্যথায় কথাটা এখানে আমি একটু গ্যাপ রাখলাম, পরবর্তী আমরা এই কাজটা করবো বোঝানোর সুবিধার জন্য। ধাপ 5, আমরা যখন 2 নাম্বার ধাপে শর্ত প্রয়োগ করলাম যে না i এর মানটা n এর সমান বা তার ছোট হবে কিনা, যদি হয় n এর চেয়ে যদি i এর মানটা ছোট হয়, তাহলে আমরা কোথায় যাবো? 5 নাম্বার ধাপে কি কাজ করবো? এখানে সূত্র প্রয়োগ করবো, i এর মানটা কত করে বৃদ্ধি পাচ্ছে তা বোঝাতে হবে। তাহলে আমি লিখলাম সূত্র সাম ইকুয়াল টু সাম প্লাস i। হ্যাঁ, এখানে একটু পরিবর্তন আছে। শুধুমাত্র যদি এই স্কোয়ার গুলো না থাকতো, তাহলে আমরা এখানে সাম ইকুয়াল টু সাম প্লাস i লিখতে পারতাম, কিন্তু এখানে আমরা লক্ষ্য করি পাওয়ার দেওয়া আছে। তো
প্রতিটা আমাদের পাওয়ার কত করে আছে, 2 করে আছে। তাহলে এই ক্ষেত্রে লিখতে হবে আই ইনটু আই, এবং ইনটু কেমন লিখতে হয় আমরা জানি, স্টার চিহ্ন দ্বারা ইনটু বোঝানো হয়। এবং এটা একটা আমরা সূত্র, এবং আয়ের মানটা কত করে বৃদ্ধি পাচ্ছে আমি বলছিলাম, এখানে আয়ের মানটা 3 করে বৃদ্ধি পাচ্ছে। তাই এই ক্ষেত্রে লিখতে পারি আই ইকুয়াল টু আই প্লাস 3। আশা করি সকলে বুঝতে পারছো। আমি যখন সূত্র প্রয়োগ করতে পারবো, তাহলে 6 নাম্বার ধাপে আমি কি করতে পারি, 6 নাম্বার ধাপে আমি ফলাফল প্রকাশ করতে পারি। তাহলে আমি যোগফল হিসেবে যোগফল প্রকাশ করি অথবা ফলাফল প্রকাশ করি, যোগফল প্রদর্শন করি। তাহলে আমার 7 নাম্বার ধাপে কি কাজ হবে, যেহেতু আমি ফলাফল প্রকাশ করতে পারছি, তাহলে আমার কি হবে, শেষ। এখানে আমি বলছিলাম যে এখানে একটা আমরা গ্যাপ লাগাম, অন্যতায়। এখানে অন্যতায় কি হবে, যদি এখানে আয়ের মানটা এন এর সমান বা ছোট হয়, তাহলে আমরা তার যোগফল প্রদর্শন করব এবং আমরা তার কি আয়ের মানটা বৃদ্ধি করব। আর যদি না হয়, অন্যতায় মানে কি হবে না, মানে আয়ের মানটা বৃদ্ধি হয়ে গেছে, এন এর চাইতে বড়। যদি আয়ের মানটা এন এর চাইতে বড় হয়, তাহলে আমরা 6 নং ধাপে যাব, 6 নং ধাপে যাই। আমি এই প্রশ্নটা আবার বুঝাচ্ছি। 3 নাম্বার প্রশ্ন বলছে উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম তৈরি করো। অ্যালগরিদমের প্রথম ধাপে শুরু, 2 নাম্বার ধাপে ইনপুটের মান গ্রহণ করলাম, যেহেতু ইনপুটের মান দেওয়া আছে তাই n ইকুয়াল টু তার মানটা প্রদর্শন করে দিলাম, এর মান গ্রহণ করি। 3 নাম্বার আমরা ধরি সাম ইকুয়াল টু 0। কেন সাম ইকুয়াল টু 0 লিখলাম, কারণ যোগফলের ক্ষেত্রে সাম ইকুয়াল টু 0 ধরা হয়। এবং i ইকুয়াল টু ধারার প্রথম পদ 9 আছে, আমি 9 লিখলাম। 4 নাম্বার ধাপে গিয়ে আমরা i এর সাথে n এর মান তুলনা করলাম। যদি এই তুলনা মানে অর্থাৎ হয় পজিটিভ হয়, তবে আমরা পরবর্তী ধাপে যাব, অর্থাৎ 5 নং ধাপে যাব। 5 নং ধাপে আমরা সূত্র প্রয়োগ করব, তারপর তার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অর্থাৎ ধারাটা কত করে বৃদ্ধি পাচ্ছে তা জানাতে হবে। আর যদি সে না মানে অর্থাৎ অন্যতায়, তাহলে 6 নং ধাপে যাই, অর্থাৎ ফলাফল প্রকাশ করব। অর্থাৎ 6 নম্বরে কি ফলাফল প্রকাশ করি, 7 নম্বরে শেষ। এই হচ্ছে আমাদের অ্যালগরিদম। আশা করি এখানে বুঝতে কোনো সমস্যা নেই। যদি অ্যালগরিদম সম্পর্কে কারো ধারণা থাকে তাহলে বোঝার কথা। আমরা এখন 4 নাম্বার প্রশ্নটা সমাধান করব। 4 নাম্বার প্রশ্নে কি বলছে, ঢাকা বোর্ডের 24-এর 4 নাম্বার প্রশ্নটা। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে উদ্দীপকের ধারাটির যোগফল প্রদর্শের জন্য সি প্রোগ্রাম লিখো। সি প্রোগ্রাম করতে হবে। সি প্রোগ্রাম, সি প্রোগ্রামে প্রথমেই ইনক্লুড স্টেডিও ডট এইচ মেইন ফাংশন কার্লি ব্রেসেস। এখানে আমরা অবশ্যই ডাটাবে কি নিব, ইন্ট নিব। আমরা জানি কেন ইন্ট নিব, কেন ইন্ট নিলাম, এইটুকু তারা সি প্রোগ্রামে শুরু বোঝায়। এখানে ইন্ট নেওয়ার কারণ হচ্ছে আমাদের যে ধারাটা দেওয়া আছে ওই ধারাটার যোগফল কেমন আসবে, পূর্ণ সংখ্যা আসবে। কেন পূর্ণ সংখ্যা, আমি কেমনে শুরু হইলাম, কারণ ধারাটার প্রত্যেকটা সংখ্যা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার যোগফল গুণফল অবশ্যই কি হবে, পূর্ণ সংখ্যা হবে। আমি বুঝতে পারছি পূর্ণ সংখ্যা হবে বিদায় আমি এখানে কি নিলাম, ইন্ট, অর্থাৎ যার পূর্ণরূপ কি ইন্টিজার। এখানে আমি নিলাম আই, তারপর নিলাম সাম। আমরা চাইলে এখানে এন নিতে পারতাম, কিন্তু এন নেই নাই, এই জন্য নেই নাই, যদি ইনপুট প্রদর্শন করা থাকে তাহলে আমরা ইনপুট তারপর না নিলেও হবে। আমি যেন ইনপুট নিব না। আমরা তারপর লিখব কি, ফর লুপ। কেন ফর লুপ নিব, উদ্দীপকের ধারাটির যোগফল প্রদর্শনের জন্য সি প্রোগ্রাম লিখো। কোনো দ্বারা এখানে উল্লেখ করা নেই কোন ধারা দিয়ে আমরা করবো, অর্থাৎ কোন লুপ দিয়ে করবো। যদি উল্লেখ না থাকে তাহলে আমরা ফর লুপে করবো। ফর লুপের গঠনটা কি ছিল, ফর লুপের গঠনটা ছিল যে ফর লিখে তারপর এখানে প্রথমে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ ইনিশিয়ালাইজেশন মানে কি, ধারার প্রথম পদ, তারপর এটা শেষ ছিল, এরপর কি ছিল কন্ডিশন, তারপরে কি ছিল এটা শেষ ছিল, এরপরে ধারার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। ফর লুপে কি হয় না, শেষ করা হয় না, অর্থাৎ সেমিকোলন দিতে হয় না। তাহলে এখানে আমরা ফর লুপে গঠন মনে রাখতে হবে, গঠনটা মনে রাখলে হবে না। এরপর এখানে কার্লি ব্রেসেসের ভিতরে কি স্টেটমেন্ট। ইনিশিয়ালাইজেশন মানে কি, ধারার প্রথম পদ বোঝাচ্ছে। এখানে i = 9, এটা শেষ করতে হবে। এইগুলো আবার ভুল হলে সি প্রোগ্রাম
ভুল হয়ে যাবে। এরপর আমরা কি নিব, কন্ডিশন। কন্ডিশন কি ছিল, কত 90, কারণ এখানে আমার লাস্ট আছে কত 90, জন্য আমি কি নিলাম, 90 নিলাম। আমরা যদি এখানে n থাকতো তাহলে আমি নিতাম i লেস দেন অর ইকুয়াল n। আমার এখানে যা মান আছে আমি এটাই প্রদর্শন করলাম। n থাকলে কেমনে করতে হবে তা আমি পরে একটু বলতেছি। তারপর i এর মানটা কত করে বৃদ্ধি পাইছে দাঁড়াটা, দাঁড়ার 2 নম্বর পদ থেকে আমরা 1 নম্বর পদ মাইনাস করি, ব্যবধান কত 3। ওই 3 নম্বর পদ থেকে 2 নম্বর পদ মাইনাস করি, ব্যবধান কত 3। তাহলে এই ক্ষেত্রে দাঁড়ার মান কত 3 করে বৃদ্ধি পাচ্ছে। এখানে আমরা লিখতে পারি i ইকুয়াল টু i প্লাস 3। এখানে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে ফর লুপে এখানে সেমিকোলন শেষ করা যাবে না, এটা মনে রাখতে হবে। তারপর স্টেটমেন্টস কি আছে, সূত্র সাম ইকুয়াল টু সাম প্লাস আই ইন্টু আই। আমি কেন আই ইন্টু আই দিলাম, ওই আমি অ্যালগরিদমই বললাম, যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার থাকলে কি লিখতে হবে আই ইন্টু আই, কিউব থাকলে কি হবে এগুলো আমরা পরবর্তীতে বলতে হবে। তারপর প্রিন্টএফ, প্রিন্টএফ কিসের কাজ করে, অবশ্যই আউটপুট প্রদর্শনের জন্য কাজ করে। ডাবল কোটেশন পার্সেন্ট ডি, আমি এইভাবে লিখতে পারি চাইলে সাম ইকুয়াল টু পার্সেন্ট ডি সাম, আমি সাম প্রদর্শন করলাম। তারপর প্রিন্টএফ অবশ্যই শেষ করতে হবে, তারপর কার্লি ব্রেসেস দিয়ে শেষ করতে হবে। আবার বলতেছি, উদ্দীপকে দ্বারাটি সি প্রোগ্রাম প্রদর্শনের জন্য কাজ করতে গেলে প্রথমেই সি প্রোগ্রামে শুরু করতে হবে, এইটুকু সকলে জানা থাকতে হবে। এইটুকু কেন ব্যবহার করতে হয় আমি একটা ক্লাসে বলছি, যারা এইটুকু সম্পর্কে ধারণা হয় তারা ওই পূর্বের ক্লাস দেখে আসবে। তারপর এখানে ইন্ট নিলাম, ইন্ট নিচ্ছি কারণ পূর্ণ সংখ্যা, আমি আই নিলাম, ভেরিয়েবল প্রকাশ করলাম, তারপর সাম আউটপুট নিলাম। ফর লুপে আমি যেহেতু করবো তাহলে ফর লুপের শর্ত হচ্ছে প্রথমে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ আই ইকুয়াল টু দ্বারার প্রথম পদ, তারপর এটাকে শেষ করতে হবে। 2 নম্বরে কন্ডিশন অর্থাৎ শর্ত নিতে হবে, শর্ত কি আই লেস দেন অর ইকুয়াল আমার এই এন সংখ্যা কি আছে 90 দেওয়া আছে, এই জন্য আমি কি করলাম 90 প্রদর্শন করলাম। তারপর 3 নম্বরে কি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টে কি কাজ করতে হবে, এইখানে ধারাটা কত করে বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে। আমার যে ধারাটা আছে ওটা কি হতেছে, ধারাটা 3 করে বৃদ্ধি পাচ্ছে, এই জন্য আমি কি রাখলাম আই ইকুয়াল টু আই প্লাস 3। তারপর এখানে স্টেটমেন্টস কি হবে, সাম ইকুয়াল টু সাম প্লাস আই ইন্টু আই। কেন আই ইন্টু আই লিখছি, কারণ ধারাটা কি আছে স্কোয়ার আছে, ওই জন্য আই ইন্টু আই। তারপর প্রিন্টএফ আমি কি করবো, আমার ফলাফলটা প্রদর্শন করবো, আমি ফলাফল প্রদর্শন করে দিলাম, তারপর শেষ করে দিলাম। এখানে কথা হচ্ছে যদি এন থাকে তাহলে এন এর জন্য কিন্তু আবার স্ক্যানে ব্যবহার করতে হবে, এখানে এন নাই তাই আমি স্ক্যানে প্রদর্শন করি নাই। যদি ইনপুটের মানটা উল্লেখ করা হয় তাহলে আমার স্ক্যানএফ এর মান নিতে হবে না। আশা করি সকলে বুঝতে পারছো। ঢাকা বোর্ড 24-এ কারো সমস্যা হওয়ার কথা না। আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফিজ।